করে বিজয় ছিনিয়ে আনবেন, আপনাদেরকে মোবারকবাদ। দাড়িপাল্লার বিজয় ছিনিয়ে আনতে ফের জুলাই যোদ্ধা হতে হবে তরুণদের, নির্বাচনী সমাবেশে জামায়াত আমির। দফায় দফায় আমরা আপনারা জেলে গিয়েছি, প্রিয় বাংলাদেশ ছেড়ে আমরা যাইনি, আমরা ছিলাম। ফ্যামিলি কার্ডের কথা বলে জনগণকে ধোঁকা দিচ্ছে বিএনপি, অভিযোগ এনসিপির। এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদির নামে আসলে এক ধরনের ভোট কিনার এক ধরনের আসলে এটা প্রক্রিয়া, এক ধরনের কৌশল তারা আসলে অবলম্বন করতেছে। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম, জানিয়ে দেব অন্যান্য শিরোনাম। 2 দশক পর চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান, কাল যোগ দেবেন জনসভায়। বিএনপি ক্ষমতায় গেলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা, বললেন চেয়ারম্যান। বাচ্চাটাকে আমরা সিলেবাসের মধ্যে স্পোর্টস অ্যাড করবো, অর্থাৎ যার যেটা ভালো লাগে খেলতে, কিন্তু খেলতে পারে, একটা স্পোর্টস কম্পালসরি নিতেই হবে। দেশ জুড়ে ভোটের হাওয়া, ফখরুল বললেন দাড়িপাল্লায় ভোট চাওয়ারা বাংলাদেশ চায়নি। ভোটের পরিবেশ নিয়ে জিএম কাদের ফজল করিমের ক্ষোভ। ইসি আরো কঠোর না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে শঙ্কা সুজনের। ভোটের দিন বিকেল 4:30টার পর আসা পোস্টাল ব্যালট গণনা হবে না। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির খুনের পেছনে চাঁদাবাজি, বলছে পুলিশ। দেশ অস্থিতিশীল করার চেষ্টা হলে জিরো টলারেন্স। আবুধাবিতে প্রথম ত্রিপক্ষীয় বৈঠকে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। শান্তি আলোচনার মধ্যেও কিয়েভ রুশ হামলা, হতাহত 21। এবং বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে যুক্ত করা হলো স্কটল্যান্ডকে। বিসিবিতে বিভিন্ন বিষয় নিয়ে চলছে বোর্ড মিটিং। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ, সেই সঙ্গে আমি জানাতুল কুলিও আছি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। দাড়িপাল্লার বিজয় ছিনিয়ে আনতে তরুণ যুবাদের প্রয়োজনে ফের জুলাই যোদ্ধা হতে হবে। নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দিনভর রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনায় পথসভা এবং নির্বাচনী সমাবেশ করেন জামায়াত আমির। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, মুচলেকা দিয়ে কখনো দেশ ছেড়ে যায়নি জামায়াত নেতারা। ভোটের প্রচারে 10 দলীয় ঐক্যের প্রার্থীদের পক্ষে দেশের উত্তরাঞ্চলে ঘুরছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার বগুড়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন তিনি। বলেন, নির্বাচিত হলে সবাইকে নিয়েই দেশ চালাতে চায় জামায়াত। জনগণের ভোটে জামাত ইসলামী নির্বাচিত হলে সবাইকে নিয়েই আগামী 5 বছর দেশ চালাতে চায়। আমরা বিভক্তির বাংলাদেশ চাই না, আমরা ঐক্যের বাংলাদেশ চাই। জামাতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে মর্যাদার সাথে চান্দু স্টেডিয়ামকে আবার জীবন দেওয়া হবে, আবার আন্তর্জাতিক খেলায় খেলা হবে ইনশাআল্লাহ। এদিন বিকাল 4টায় সিরাজগঞ্জ জনসভায়ও যোগ দেন জামায়াত আমির। 10 দলীয় প্রার্থীদের নির্বাচিত করার পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দিতে আহ্বান জানান সকলকে। গণভোটে হ্যাঁ মানে তোমরা যে স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে তোমাদের বুকের রক্ত ঢেলে দিয়েছিলে, আমরা তোমাদের ঋণ পরিশোধ করব হা বলার মধ্য দিয়ে। এর আগে উত্তরের জামায়াতের ঘাঁটি গাইবান্ধার পলাশবাড়িতে সমাবেশ করেন জামায়াত আমির। দাড়িপাল্লার বিজয় ছিনিয়ে আনতে তরুণ যুবাদের প্রয়োজনে ফের জুলাই যোদ্ধা হওয়ার আহ্বান জানান তিনি। আবু সাইদ বাংলাদেশকে পরিবর্তন করে দিয়ে গেছে, গোটা বাংলাদেশকে উদ্দীপ্ত করে তার জীবন উপহার দিয়ে এ দুনিয়া থেকে সে চলে গেছে। আমাদের স্বপ্ন বাস্তবায়নে তোমরা শহীদদেরকে ভুলে যেও না, আমরা কথা দিচ্ছি আমরা ভুলে যাব না ইনশাআল্লাহ। জামায়াত আমির শনিবার ভোটের প্রচার শুরু করেন রংপুরের পীরগঞ্জ থেকে। শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে দিনের কর্মসূচি শুরু করেন তিনি। আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নাই, এ পর্যন্ত আমরা কোনো চাঁদাবাজি করি নাই, আমরা কোনো দখলদারি করি নাই, আমরা কারো উপর ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেই নাই। দিনভর 5 জেলায় নির্বাচনী পথসভা ও সমাবেশ করে জামায়াত আমির।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 10 দলীয় ঐক্যের এই নির্বাচনী জনসভা, এই বিশাল জনসভা থেকে দলগুলোর শীর্ষ নেতারা ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করে ভোটারদের সমর্থন চেয়েছেন। তবে এই বিশাল জনস্রোত কতটা ভোট ব্যাংকে রূপান্তর হবে তা সময়ই বলে দিবে। আফরিদুল ইসলাম, নিউজ 24, গাইবান্ধা। শিশুদের নিয়ে বিএনপির আলাদা পরিকল্পনা আছে। সরকার গঠন করলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তারেক রহমান বলেন, যে পরিকল্পনায় নেওয়া হোক সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, দুর্নীতি রোধ করতে হবে। মব জাস্টিস নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিতে হবে, শিক্ষকদের যোগ্য করে গড়ে তুলতে হবে। বাচ্চাটাকে আমরা সিলেবাসের মধ্যে স্পোর্টস অ্যাড করবো, অর্থাৎ যার যেটা ভালো লাগে খেলতে, কিন্তু খেলতে হবে, একটা স্পোর্টস কম্পালসরি নিতেই হবে এবং ওই স্পোর্টসটাকে পাস করতে হবে। পাস ফেলে ব্যাপার থাকবে, কিন্তু এটা যে সে জাস্ট ইচ্ছালো করলো ইচ্ছালো করলো না, আপনি থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা বলেন, থার্ড ল্যাঙ্গুয়েজে কিন্তু তাকে পাস করতে হবে। আমরা আর্ট এন্ড কালচারটা রাখতে চাই, সেটা আপনার কেউ ছবি আঁকা হতে পারে, কেউ গান গাওয়া। আমার নিজের যেতাম ছোটবেলায়, আমি গিটার বাজান শিখতাম, হাওয়েন গিটার শিখতাম, আমি কমপ্লিট করে নিয়ে অবশ্যই। তারপরে অনেক বাচ্চার এরকম আছে, ইচ্ছা আছে, কেউ পিয়ানো বাজাতে চায় বা কিবোর্ড বাজাতে চায়, গিটার বাজাতে, বাঁশি বাজাতে। আমরা এই সাবজেক্টটা রাখবো এবং সে ইতিহাস থেকে আমরা 30 মার্ক ধরতে হবে, 70 মার্ক করি অথবা 50 মার্ক ধরতে, তাকে সে যেটাই একটা তাকে নিতে হবে। দীর্ঘ 20 বছর পর চট্টগ্রামে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার নগরের পলো গ্রাউন্ড মাঠে সকালে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। সমাবেশ ঘিরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। সমাবেশ ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। লাখ লাখ লোকের সমাগম হবে এমন আশা আয়োজকদের। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত থাকছে। 2 দশকের অপেক্ষা শেষ। বন্দরনগরী চট্টগ্রামে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে স্বাগত জানাতে এরই মধ্যে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠ। বিশাল আকৃতির 100 ফুট দৈর্ঘ্যের ও 60 ফুট প্রস্থের মঞ্চ প্রস্তুত। রোববার সকালে বিএনপির মহা সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। লাখো লোকের সমাগম হবে এমন আশা করছেন বিএনপি নেতৃবৃন্দ। প্রিয় নেতাকে কাছ থেকে দেখতে পারার অপেক্ষায় কর্মী সমর্থকরা। মোরগগন্ডর মাঠের আশেপাশের বিস্তীর্ণ এলাকা প্লাস সারা চট্টগ্রামে দেখবেন আগামীকাল একটা জনসমাবেশের নগরীতে পরিণত হবে, মিছিলের নগরীতে পরিণত হবে। উচ্ছ্বাস এবং আমাদের নেত্রীর যে 31 ডিসেম্বর বিদায়, এই যে একটা ইমোশন, এটার সংমিশ্রণ ইনশাল্লাহ আগামীকাল এই মহাসমাবেশ একটি ঐতিহাসিক সমাবেশে রূপান্তরিত হবে। বিএনপির প্রয়াত চেয়ারম্যান বেগম খালেদা জিয়া সর্বশেষ 2012 সালের 9 জানুয়ারি চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। এর 14 বছর পর একই মাঠে দলটির চেয়ারম্যান হিসেবে তার সন্তান তারেক রহমান বক্তব্য দেবেন। ইনশাআল্লাহ উনি একটা ভালো রোডম্যাপ দেবেন এবং একটা সুন্দর অনুষ্ঠান হবে এবং লক্ষ লক্ষ লোকের সমাগম হবে। চট্টগ্রামে যে উনি আসা উপলক্ষে যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে, সেটা কালকে চট্টগ্রামবাসী দেখবে। তারেক রহমানের আগমনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক। সভাস্থলে রয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সড়ক জুড়ে বসানো হচ্ছে পুলিশি চেকপোস্ট। আশেপাশে প্রত্যেকটা পয়েন্টে চেকপোস্ট হবে যাতে কেউ ব্যাগ টেক নিয়ে এই প্রোগ্রামে প্রবেশ করতে না পারে। এদিকে ফিরতি পথে ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জে একাধিক পথসভায় যোগ দেবেন তারেক রহমান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফয়সাল, শুনলেন তো, দীর্ঘ 20 বছর পর আমরা জানলাম যে তারেক রহমান যাচ্ছেন চট্টগ্রামে। আর নেতাকর্মীদের উচ্ছ্বাসের কথাও আমরা শুনেছি। আজকে দিনের বাকি অংশগুলোতে যে সংবাদ আমি পড়েছি সেখানেও দেখেছি যে নেতাকর্মীদের উচ্ছ্বাসের কথা, নিরাপত্তা ব্যবস্থায় চাদরে যে ঢেকে রাখা হয়েছে সেই খবরগুলো কিন্তু আমরা প্রতি ঘন্টায় হ্যাঁ, অবশ্যই তারেক রহমান দীর্ঘ 20 বছর পরে যাচ্ছেন। এর আগে খালেদা জিয়া 2012 সালে চট্টগ্রামে গিয়েছিলেন। এই বিষয়টা নিয়ে আমরা একটু আমাদের সহকর্মীর সাথে যুক্ত হব এই বিষয়টি নিয়ে জানার জন্য। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, তারেক রহমানের জনসভার প্রস্তুতি কেমন দেখছেন আর নেতাকর্মীরা কি বলছেন? আপনাকে ধন্যবাদ।
চট্টগ্রামের পলো গ্রাউন্ডে আগামীকাল যে ঐতিহাসিক জনসভা হবে সেই জনসভার যে প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যেই প্রায় শেষ করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু মঞ্চের যে কাজগুলো সেই কাজগুলো করা হচ্ছে এবং এই চট্টগ্রামের যে 16টি আসনের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই চট্টগ্রাম শহরে এসেছেন এবং অনেকেই কিন্তু ইতিমধ্যেই যে সমাবেশস্থল সেখানে কিন্তু তারা এসে যে সমাবেশস্থল ঘুরে যাচ্ছেন এবং তাদের সাথে আমার কথা হয়েছে। তারা বলছেন যে প্রায় 21 বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি চট্টগ্রাম সফরে আসছেন এবং এই চট্টগ্রাম সফরে আসাকে কেন্দ্র করে তারা কিন্তু উজ্জীবিত হয়েছেন এবং তারা বলছেন যে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে ধানের শীষের যে বিজয়ের সুপান শুরু হবে সেই বিজয়টি কিন্তু তারা এই চট্টগ্রামেও কিন্তু তারা সেখান থেকে তারা শুরু করতে চান। তারা বলছেন যে এর আগে যে আলিয়া মাদ্রাসা মাঠে যে সমাবেশ হয়েছিল সিলেটে তার চেয়ে তারা বড় সমাবেশ কিন্তু এখানে করতে চান এবং সেই জন্য তাদের যে সব ধরনের প্রস্তুতি সেটি কিন্তু তারা শেষ করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি প্রায় শেষ করেছে এবং এই শহরের মোড় থেকে শুরু করে প্রত্যেকটি রাস্তায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে এবং আগামীকালের সমাবেশকে নির্বিঘ্ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এই মাঠের চারপাশে থাকবেন এবং মঞ্চের সামনে কিন্তু তাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সকাল 11:30টায় এই চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে তিনি আসবেন, এসে তিনি তার বক্তব্য রাখবেন এবং তার বক্তব্যে আগামী দিনে বিএনপির যে নির্বাচনী ইশতেহার সেই নির্বাচনী ইশতেহারগুলো তিনি তুলে ধরবেন। পাশাপাশি বিএনপি ক্ষমতায় গেলে 31 দফার মাধ্যমে তার যে পরিকল্পনা তার যে আই হ্যাভ এ প্ল্যান সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরবেন এবং এই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই আগমনটি কিন্তু তিনি সর্বশেষ এখানে এসেছিলেন 21 বছর আগে, তখন কিন্তু তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। এবার তিনি আসছেন, তিনি দলের চেয়ারম্যান হিসেবে আসছেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2012 সালে এখানে এসেছিলেন এই চট্টগ্রাম ঐতিহাসিক যে পলো গ্রাউন্ড সেখানে তিনি বক্তব্য রেখেছিলেন। শেষে বলা চলে যে 14 বছর পর আরেকটি জনসভায় তারেক রহমান বক্তব্য রাখছেন এখানে তার মায়ের অবর্তমানে। সাইফুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একটি দলের দেখানো ফ্যামিলি কার্ড ভুয়া ও জনগণের সাথে প্রতারণার শামিল বলে দাবি 10 দলীয় জোট মনোনীত প্রার্থীদের। শনিবার ক্রমেই জমে ওঠা নির্বাচনী প্রচারণায় তৃতীয় দিনে ফ্যামিলি কার্ড ইস্যুতে মাঠে সরব এই ঐক্য জোটের শরিক এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম এবং নাসির উদ্দিন পাটোয়ারি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান্য প্রার্থীরা। বাকিটা জানবো রিশাদ হাসানের রিপোর্টে। শনিবার নির্বাচনী প্রচারণার তৃতীয় দিন। এই দিন মাঠে সরব উপস্থিতি 10 দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থীদের। রাজধানীর শান্তিনগর বেলি রোড এলাকায় প্রচারণা চালিয়েছেন ঢাকা 8 আসনের এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি জানান, জনগণকে যে ফ্যামিলি কার্ডের লোভ দেখানো হচ্ছে তা ভুয়া ও প্রতারণা। আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ডের কথা বলে, কৃষি কার্ডের কথা বলে মানুষের সাথে প্রতারণা সৃষ্টি করা হয়েছে। সেগুলো নাকি এটিএম কার্ডের মতন ব্যাংকে দিলেই নাকি টাকা আসবে। এই যদি হয় আমাদের বাংলাদেশের প্ল্যান, এটা আসলে একটা ভুয়া প্ল্যান। আর যে কার্ডগুলো তারা বিতরণ করছে এগুলো হলো ভুয়া কার্ড। এদিকে রাজধানীর ভাটারা এলাকায় গণসংযোগ শুরুর আগে ঢাকা 11 আসনের এনসিপি প্রার্থী অভিযোগ করেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের। জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার প্রক্রিয়া করছে একটি দল। বিভিন্ন জায়গায় এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদির নামে আসলে এক ধরনের ভোট কেনার এক ধরনের আসলে এটা প্রক্রিয়া, এক ধরনের কৌশল তারা আসলে অবলম্বন করতেছে। এটা আসলে কিন্তু মানুষ আসলে এটাতে আসলে রেসপন্স করতেছে না। আমরা মানুষের সাথে কথা বলতেছি, মানুষ আসলে এগুলো বিশ্বাসও করতেছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই দিন পটুয়াখালী 2 আসনের 10 দলীয় ঐক্যজোটের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী প্রচারণায় অংশ নেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আমাদের প্রত্যেকটা কাজের এখনো পর্যন্ত এই দুর্নীতিটা হচ্ছে প্রধান সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আর এই আমাদের যে ইশতেহার বা এই বিষয়গুলো নিয়ে আমাদের সামগ্রিক পলিসি, আমাদের টিম ইশতেহারগুলো নিয়ে কথা বলবেন, আলোচনা করবেন। নির্বাচনী প্রচারণার পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পক্ষেও প্রচারণা চালাচ্ছেন এনসিপি প্রার্থীরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দেশ জুড়ে নির্বাচনী প্রচারণায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ। ঠাকুরগাঁও বিএনপি মহাসচিব বলেছেন, দাঁড়িপাল্লায় ভোট চাওয়ারা বাংলাদেশের স্বাধীনতায় চাননি। আর একই দিনে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করেছেন জামায়াত, এনসিপি এবং অন্তর্বর্তী সরকারের। জামায়াত জোট থেকে বেরিয়ে আসা দল ইসলামী আন্দোলন বলছে এখনো ভোট পরিবেশ নিশ্চিত হয়নি। বিরামহীন প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। বিভিন্ন মার্কেট ও জনসমাগম স্থলে যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। পথঘাট ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে।
শনিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচনী গণসংযোগে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি মন্তব্য করেন, দাড়িপাল্লা নিয়ে যারা ভোট চাচ্ছে তারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছিল। এবারের নির্বাচনী লড়াই অদৃশ্য শক্তির সাথে বলেও মন্তব্য করেন তিনি। যারা আজকে আপনাদের দাড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য, ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। রংপুর নগরীতে নির্বাচনী গণসংযোগ শুরুর আগে কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। অভিযোগ করেন, দেশে ভোটের কোনো পরিবেশ নেই। তার নেতাকর্মীদের হয়রানি সহ মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। নির্বাচনী প্রচারণা এখানকার রংপুর থেকে আজকে আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছে। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাজশাহীর 6টি আসনের প্রার্থীরা। বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদ। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভায় অংশ নেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। বাংলার মানুষ দেখতে চায় কারা জুলাইয়ের বিপ্লবের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে, কারা ফ্যাসিবাদকে আবার বাংলার মাটিতে ফিরিয়ে আনতে চায়। রাজশাহী যেটা 6টা আসন আছে, আমরা সবাই পাস করবো আল্লাহর রহমতে, আমাদের এবং বিপুল ভোটে আমরা পাস করব। গাজীপুর 1 আসনে অন্য দলের প্রার্থীদের পাশাপাশি নির্বাচনী জনসভা ও প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থী মুজিবুর রহমান। নরসিংদী 1 আসনে নির্বাচনী মাঠে নেমেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। প্রচারণায় জমে উঠেছে নরসিংদী 2 আসনের নির্বাচনী মাঠ। আমরা আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য এবং জনগণ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এটার জন্য সার্বিকভাবে যত পদক্ষেপ দরকার সেটা প্রশাসন গ্রহণ করবেন। বরিশালে বিভিন্ন এলাকায় দাপিয়ে বেরিয়েছেন হাত পাখার সমর্থকরা। প্রার্থীরাও ভোটারদের কাছে দিয়েছেন ধরনা। জামায়াত জোট থেকে বেরিয়ে আসা ইসলামী আন্দোলন নিজের শক্তি দেখাতে প্রতিদিনই গরম করছেন ভোটের মাঠ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আচরণবিধি মেনেই দলের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তারেক রহমান। তাই এনসিপির করা তারেক রহমানের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এটা হাইপার প্রোপাগান্ডার অংশ। গণমাধ্যমের করা প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, যারা আচরণবিধি নিয়ে প্রশ্ন তুলছেন তারা কি করছে সেটাও জনগণ দেখছে। বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে, এমনটাই চায় বিএনপি। বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 11তম মৃত্যুবার্ষিকী। সকালে তার কবর জিয়ারত করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলের নেতাকর্মীরা। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির সিনিয়র এই যুগ্ম মহাসচিব। বলেন, 1-11-এর এবং আওয়ামী লীগ সরকারের আমলে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের কারণে প্রাণ হারাতে হয়েছে। তিনি নিপীড়ন সহ্য করতে করতে তিনিও পৃথিবী থেকে চলে গেছেন। পরে বিএনপি নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। এ সময় আরাফাত রহমান কোকো, বেগম জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে প্রচারণা চালানো হচ্ছে। নির্বাচনী প্রচারণার যে নিয়ম সেটাকেই তিনি অবলম্বন করছেন, সেটাকে মেনেই তিনি কাজ করছেন। কিন্তু মিথ্যা বিভ্রান্তি যারা তৈরি করছেন অন্যান্য রাজনৈতিক দল, তাদেরকে বলবো যে আপনি আচরি ধর্ম জীবের শিখাও। আপনারা কি করছেন না করছেন এটা কিন্তু মানুষ দেখছে হরহামেশা। বলেন, জনগণের সমর্থন পেয়ে নির্বাচনে নির্বাচিত হয়ে যারা আসবে তারাই সরকার গঠন করবে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। যারা বজের সারিম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা ডাকযোগে ভোট দিচ্ছেন তাদের পোস্টাল ব্যালটে যত দ্রুত সম্ভব ভোটদান শেষ করে পোস্ট অফিসে পাঠাতে বলেছে নির্বাচন কমিশন। শনিবার কমিশনের এক বিজ্ঞপ্তিতে পোস্টাল ভোট পিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে।
ভোটের প্রচারে ব্যস্ততা বেড়েছে প্রার্থীদের। রাজধানীর বিভিন্ন পয়েন্ট চষে বেড়াচ্ছেন তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দেশের বাইরে থেকে 15,33,000 প্রবাসী এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে 3 ধরনের ব্যক্তি নিবন্ধন করেছেন। ব্যালটে মতামত দিতে 12 ফেব্রুয়ারির জন্য অপেক্ষায় ভোটাররা। এর মধ্যে শনিবার একটি নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। তাতে বলা হয়, ভোটের দিন বিকাল 4:30টার পর ইসিতে আসা পোস্টাল ব্যালটের গণনা করা হবে না। এদিকে এবারও জাতীয় নির্বাচনে কালো টাকা এবং পেশি ব্যক্তির ব্যবহার হবে বলেও আশঙ্কা করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা জানান সংগঠনটির সম্পাদক বদিউল আলম মজুমদার। দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে নির্বাচন কমিশন যে নমনীয়তা প্রদর্শন করেছে সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। নির্বাচন কমিশনের একজন সদস্য বলেছেন, মনোনয়ন বৈধ করলাম, ব্যাংকের টাকাটা দিয়ে এটা কিরকম কথা? তার মানে এর থেকে এটা স্পষ্ট ওই ব্যক্তি তিন খেলাপি ছিলেন। তাহলে এই ধরনের আচরণ যদি তারা ভবিষ্যতে করে, তাহলে ভবিষ্যতে কিন্তু আমাদের কপালে অনেক দুঃখ আছে। এই নির্বাচনও বিতর্কিত হতে বাধ্য। প্রার্থীরা বিভিন্ন আসনে নির্বাচনী প্রচারণা বিধি লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন ডক্টর বদিউল আলম। জনগণের ব্যাপক আস্থাভাজন একটা সংগঠন। নিউজ 24 ঢাকা। নির্বাচন ঘিরে কেউ দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে জিরো টলারেন্স হুঁশিয়ারি জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। শনিবার দুপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যার ঘটনায় অন্যতম শুটার রহিমকে গ্রেফতারের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। জানিয়েছেন, চাঁদাবাজি আর দখলদারির কারণেই খুন হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির। গত 7 জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বিরকে। এটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলা হলেও একে একে আসামি গ্রেফতারের পর সামনে আসতে থাকে কারওয়ান বাজারের চাঁদাবাজি আর দখলদারিত্বের বিষয়, যেখানে সক্রিয় ছিলেন মোসাব্বির নিজেও। শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, এখনো কারওয়ান বাজারে 8 থেকে 9টি চাঁদাবাজ গ্রুপ সক্রিয় রয়েছে। আমরা প্রাথমিকভাবে দেখছি প্রায় 8-9টা গ্রুপ আছে, ওখানে বিভিন্ন নামে তারা চাঁদা তোলে। ওখানে সাধারণত ওদের দখল বাণিজ্য এবং চাঁদাবাজি কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। শুক্রবার নরসিংদী থেকে গ্রেফতার করা হয় শুটার রহিমকে। গোয়েন্দা পুলিশ জানায়, চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়েই হত্যা করা হয় মোসাব্বিরকে। নির্দেশদাতা ছিলেন আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী দাদা বিনাশ। নিজের বড়দের বিনাশ আন্ডারওয়ার্ল্ডের একজন সন্ত্রাসী আর কি। তো 164 করেছে একজন আসামি এবং ওদের কথোপকথনে একটা জিনিস উঠে আসছে, এক জায়গায় বলছে যে দাদা আছে, দাদা দেখবে। দিস ইজ ট্রু। নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে সক্রিয় একটি চক্র, তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি জানান মহানগর ডিবির প্রধান। অন্যান্য যে সমস্ত সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। মাসুদা লাবনী, নিউজ 24 ঢাকা। এসবিএসি ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার এবং শনিবার গাজীপুরের একটি রিসোর্টে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুখলেসুর রহমান। সম্মেলনে জানানো হয়, এসবিএসি ব্যাংকের 2025 সাল শেষে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 10,800 কোটি টাকা এবং ঋণ দাঁড়িয়েছে 9,445 কোটি টাকা। বর্তমানে ব্যাংকের পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে 824 কোটি টাকা।